বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো। আমরা চলে এসেছি আমাদের ইংরেজির আরেকটি ক্লাসে। সো যেহেতু আরেকটি ক্লাস ছিল এই জন্য একটু লেট হয়েছে ওই ক্লাসটা শেষ করে আবার তোমাদের ক্লাস শুরু করতে। সো আমার বিশ্বাস তোমরা এখানে যারা আছো সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। সো আমরা তোমাদের রাইটিং পার্টের একটা গুরুত্বপূর্ণ টপিক রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। শুধু সাজেশন না, আমরা তোমাদের টেকনিক শেখাবো, প্লাস হচ্ছে কীভাবে লিখবে, কীভাবে লিখলে ভালো নম্বর পাবে, সেই বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই একটু মনোযোগ দিবে এবং আমার কথাগুলো ঠিকভাবে শোনার চেষ্টা করবে। আমি একটু চাই তোমাদের কাছ থেকে কমেন্ট এবং মনোযোগ, যে তোমরা ঠিকভাবে আমাকে শুনতে পাচ্ছ কি না। ওকে, সো দেখতে পাচ্ছি মোটামুটি সবাই চলে এসেছো। আমাদের আজকে যে রাইটিং পার্টের রিপোর্ট রাইটিংটা আছে, তোমরা জানো রিপোর্ট রাইটিংয়ে ভালো করতে হলে তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং ওইভাবেই প্রস্তুতি নিতে হবে। এখন কথা হলো, আমি যদি তোমাদেরকে একটু প্রশ্ন করি যে রিপোর্ট রাইটিংটা এটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আছে নাকি সেকেন্ড পেপারে আছে, এটা একটু আমাকে জানাও। দেখি কে কে আসলে পড়াশোনার মধ্যে আছো, সেটা জানতে চাই আমি। যে এই যে রিপোর্ট রাইটিং আছে, এই রিপোর্ট রাইটিংটা তোমাদের ফার্স্ট পেপারে আছে নাকি সেকেন্ড পেপারে আছে, সবাই একটু আমাকে বলো। দেখি তোমরা কে কতটুকু জানো, কে কতটুকু বুঝো। আমি একটু কমেন্টগুলো চেক করতে চাই যে রিপোর্ট রাইটিংটা রিপোর্ট রাইটিংয়ে এটা কি ফার্স্ট পেপারের টপিক না সেকেন্ড পেপারের টপিক, এটা একটু আমি জানতে চাই। সবাই বলো। বাহ, অনেকে অ্যান্সার দিচ্ছ। মাশাল্লাহ। আচ্ছা, অনেকের কলেজে পরীক্ষা চলতেছে তাই না, এই জন্য ক্লাসে তোমাদের একবারই কম। আচ্ছা, গুড, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিংটা হলো আমাদের সেকেন্ড পেপারের একটা টপিক। সো এইটা ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা জানো এটা আসে। সো এইখানে এই রিপোর্ট রাইটিংটা আসলে কি কি বিষয় নিয়ে আসে আমি যদি তোমাদেরকে দেখাই, আমি যদি তোমাদেরকে বলি রিপোর্ট রাইটিংটা আসলে কোন কোন বিষয় বা কোন কোন টাইপের আসে, আমি সেগুলো আগে বোঝানোর চেষ্টা করি। সবাই একটু খেয়াল করবা, রিপোর্ট রাইটিংগুলো আসলে ইভেন্ট বা প্রোগ্রাম, ইভেন্ট বা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম বেসড একটা রিপোর্ট রাইটিং আসতে পারে। প্রোগ্রাম বেসড, ইভেন্ট বা প্রোগ্রাম বেসড। ধরো তোমার কলেজে কোনো কালচারাল অনুষ্ঠান, সেটা দিয়ে আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ধরো হচ্ছে কালচারাল ছাড়াও আমি যদি বলি কোনো একটা ইভেন্ট, যদি এরকম দেখো যে ইন্ডিপেন্ডেন্স ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ দিনগুলো আছে, অথবা তোমাদের হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি, ঠিক আছে। সো এই জিনিসগুলা তোমাদের আসে ইভেন্ট বা প্রোগ্রাম রিলেটেড, ঠিক আছে। এরপরে আসো আমি যদি তোমাদেরকে বলি দ্বিতীয়ত আমাদের নেগেটিভ সাইড। নেগেটিভ সাইড বলতে হচ্ছে ডিজাস্টার, মানে হচ্ছে যেগুলো প্রবলেম রিলেটেড, ঠিক আছে, প্রবলেম রিলেটেড। বেসিক্যালি এই দুইটাই আসে। এই দুইটার মধ্যে আমি তোমাদেরকে যেটা বললাম ইভেন্ট, ধরো প্রাইজ গিভিং সেরেমনি, অথবা তোমাদের হচ্ছে কোনো ডে, যে কোনো ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আবার এরকম হইতে পারে বুক ফেয়ার। বুক ফেয়ারও কিন্তু একটা প্রোগ্রামের মধ্যেই পড়ে, ঠিক আছে, মানে সোশ্যাল ওকেশন, ঠিক আছে। কোন একটা সেমিনার, কোন একটা সেমিনার আয়োজন করা হয়েছে, ধরো ইংলিশ যারা উইক এদেরকে নিয়ে তোমাদের কলেজে একটা সেমিনার হয়েছে। সো এই যে এগুলো হচ্ছে ইভেন্ট বা প্রোগ্রাম টাইপ। আর একটা হচ্ছে নেগেটিভ বা প্রবলেম, নেগেটিভ বা প্রবলেম টাইপ। এই দুইটাই আসলে আমাদের মেইন জিনিসগুলো থাকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই কমেন্ট করতেছো যে হ্যাঁ এই দুইটাই। এখন কথা হলো ভাইয়া, এইখান থেকে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে আমাদের আসলে ভালো নম্বর পেতে হলে কি কি করণীয়, আমাদের ভালো নাম্বার পেতে হলে কি কি করণীয় সেটা একটু আমরা দেখব।
যেমন দেখো তোমাদের অনুষ্ঠান বা প্রোগ্রাম বা ইভেন্ট ভিত্তিক যেগুলো খেয়াল করে দেখো, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, নজরুল জয়ন্তী, ওয়ার্ল্ডস এনভায়রনমেন্ট ডে, অ্যানুয়াল প্রাইজ গিভিং, কালচারাল প্রোগ্রাম, বুক ফেয়ার, ঠিক আছে, সায়েন্স ফেয়ার, প্রেশার্স রিসিপশন বা ওয়েলকাম ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ডিবেটিং কম্পিটিশান, ঠিক আছে, সায়েন্স, যেইটাই থাকুক, এগুলো হচ্ছে আমাদের ইভেন্ট বা প্রোগ্রাম বেসড। এগুলো হচ্ছে, এই রিপোর্টগুলো হচ্ছে ইভেন্ট বা প্রোগ্রাম বেসড। সো আশা রাখি তোমরা এখানে মোটামুটি বুঝতে পারছো। আর প্রবলেম যেগুলো, প্রবলেমের অভাব নাই, আমাদের প্রবলেমের অভাব নাই, ঠিক আছে। সো আমি তোমাদেরকে এই দুইটা টাইপই আজকে লেখা শেখাবো, কিভাবে পড়বা কিভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে শেখাবো। সো একটু মনোযোগ দিতে হবে। তবে এইখানে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে যেমন ধরো প্রবলেম রিলেটেড যেগুলা, অভাব নাই, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, কারাপশন, ঠিক আছে, ইন পাবলিক সেক্টর, মিস ইউজ অফ সোশ্যাল মিডিয়া, চাইল্ড লেবার, আর্লি ম্যারেজ, ডাওয়ার সিস্টেম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অথবা ইভটিজিং, ভায়োলেন্স এগেন্স্ট ওমেন, অনেকগুলা। সো এই দুইটা ভাই প্রোনাউন রেফারেন্সের আরেকটা রিভিশন ক্লাস দিলে ভালো হতো। ওকে, নো প্রবলেম, দিব। তোমরা যদি বলো প্রোনাউন রেফারেন্সের একটা ক্লাস দিব, আমি দিব, সমস্যা নাই, নো প্রবলেম, ঠিক আছে, আচ্ছা দিব। সো আসো আমরা এখানে যেই প্রবলেমেটিকগুলো দেখলাম এগুলো দেখলাম, তাহলে আমি তোমাদের বললাম যে ভাইয়া দুইটা টাইপের তোমাদের রিপোর্ট আসতে পারে, একটা হচ্ছে ইভেন্ট বা প্রোগ্রাম টাইপ, আর একটা হচ্ছে প্রবলেম বা হচ্ছে নেগেটিভ ইস্যুজ নিয়ে, ঠিক আছে। সো এই জিনিসগুলো লেখার জন্য কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আসো, সো আমি একটু আগে তোমাদের যে জিনিসটা দেখাতে চাই বা যে জিনিসটা শেখাতে চাই সেটা হলো, তুমি যদি ভালো করতে চাও, ভালো নম্বর পেতে চাও, তাহলে তোমার কি কি করতে হবে। এই রিপোর্টে ভালো নম্বর পেতে হলে তোমার কি কি করণীয়। ভালো নম্বর যদি পেতে চাও বা ফুল মার্কস যদি পেতে চাও তাহলে কি করণীয়, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে, এক নম্বর হচ্ছে টাইটেল। সবাই একটু মনোযোগ দাও, টাইটেল লিখতে হবে এবং টাইটেল লেখাটা বোল্ড করে, একটু জাস্ট একটু মোটা হালকা একটু বোল্ড করে, বড় করে আর কি, মানে এটা বোল্ডও না, আমি এটাকে যদি বলি ইনভার্টেড কমার মধ্যেও যদি আমরা রাখি সেটাও হতে পারে, মানে একটু ক্যাচি হবে। এখন কথা হলো যে ভাইয়া টাইটেলটা কই পাবো? আরে ভাই টাইটেল তোমার প্রশ্নেই দেওয়া থাকবে। যেমন ধরো আমি যদি টাইটেলটা তোমাদেরকে বলি, ধরো হচ্ছে আমি বললাম, হ্যাঁ, কালারফুল সেলিব্রেশন অফ ভিক্টরি ডে অ্যাট কলেজ বা অমুক কলেজ। এই যে তুমি এটাকে টাইটেলটা এইভাবে দিলা, তাহলে ব্যাপারটা কি, হাইলাইটেড হইল, ঠিক আছে। সো এইটা তুমি টাইটেলটা এইভাবে লিখতে পারো। নাম্বার 2 হচ্ছে এই রিপোর্টারের যে নাম, রিপোর্টার নাম এবং যেই তোমার ডেজিগনেশন, নেম প্লাস ডেজিগনেশন। সো এইখানে দেখো নাম এবং ডেজিগনেশন, স্টাফ রিপোর্টার আমরা লিখি, এই জিনিসগুলো দিতে হবে, নাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না। আমি খুব আস্তে ধীরে পড়াচ্ছি, আমি টেকনিক পড়াবো, একটু পরে টেকনিক পড়াবো, কোনো সমস্যা নেই। সো এটা দিতে হবে। তারপর প্লেস অ্যান্ড ডেট, প্লেস ডেট এটা দিতে হবে। তারপর একটা ওপেনিং দিতে হবে, ডিটেলস লিখতে হবে, অ্যান্ড দেন কনক্লুশন। তারপরে তুমি শুরু করলা ওপেনিংয়ে, ওপেন করলা, ডিটেলস লিখলা, কি কি হয়েছে না হয়েছে, অ্যান্ড দেন হচ্ছে কনক্লুশন। এই 6টা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, 6টা জিনিস। নাম্বার 1 একটা টাইটেল হবে, নাম্বার 2 ওইখানে যে নেম অ্যান্ড ডেজিগনেশন থাকবে, স্টাফ রিপোর্টার, এটা ম্যাক্সিমাম স্টাফ রিপোর্টার থাকে, অ্যান্ড দেন তৃতীয় হচ্ছে ডেট অ্যান্ড প্লেস, এরপর তোমার ওপেনিং, ডিটেলস এবং কি কনক্লুশন, এগুলো হচ্ছে আশা করি থাকে। সো এটা হচ্ছে আসলে মেজর ইস্যুস, এটা হচ্ছে কি মেজর ইস্যু এই রিপোর্টের, এই 6টা জিনিস কি কি ভাইয়া? নাম্বার 1 টাইটেল, নাম্বার 2 হচ্ছে নেম অ্যান্ড ডেজিগনেশন, 3 নাম্বার ডেট অ্যান্ড প্লেস, 4 নাম্বার হচ্ছে ওপেনিং, 5 নাম্বার হচ্ছে ডিটেলস, অ্যান্ড 6 নাম্বার হচ্ছে কনক্লুশন। এই 6টা মনে থাকবে কিনা তোমাদের বলো, বলো। এই 6টা আশা করি সবার মনে থাকবে, হ্যাঁ, গুড। এখন তোমাদের সবারই একটা কথা ভাইয়া, আমাদের আসে তো 2 রকমের, একটা হচ্ছে বিশেষ দিন
আরেকটা হলো তোমাদের বিশেষ দিন আসে, আরেকটা মানে ইভেন্ট বা প্রোগ্রাম নিয়ে আসে, আরেকটা হলো তোমাদের যে প্রবলেমেটিক যেগুলো আছে এগুলো হয়। ঠিক আছে? আচ্ছা, সো আমি তোমাদেরকে প্রথমেই যেগুলা বিশেষ দিন বা অনুষ্ঠান সংক্রান্ত যেগুলো, দেখো বিশেষ দিন বা অনুষ্ঠান সংক্রান্ত এগুলো যদি আসে তাহলে তুমি কি লিখবা? দেখো প্রথম তোমার নামটা, যে রিপোর্টার একটা নাম লিখলা এবং স্টাফ করেসপন্ডেন্ট, অ্যান্ড যদি কোনো নাম না থাকে তাহলে তুমি স্টাফ করেসপন্ডেন্ট, ডেইলি অবজারভার বা ডেইলি নিউজ যেটাই হোক, যে কোনো একটা পত্রিকার নাম তুমি বসাইলা। হ্যাঁ, এখানে একজনের নাম দিয়ে দিলা, ধরো তানবীর অথবা মহসিন অথবা সুফিয়ান, যেটাই হোক, স্টাফ করেসপন্ডেন্ট একটা দিলাম। এরপরে ডেট দিবা, প্লেস দিবা। তাহলে দেখো নাম অ্যান্ড ডেজিগনেশন, ডেট দিলাম, দিলাম। তাহলে ভাই আমাদের প্রথম কি দিতে হবে? টাইটেল। টাইটেলটা কীভাবে দিবে লেখায় দিবে একটু পরে। টাইটেলটা হচ্ছে তোমার প্রশ্নেই লেখা থাকবে। টাইটেলটা কি? প্রশ্নেই লেখা থাকবে। সো এখন কথা হলো যে ভাইয়া আমি জাস্ট এই যে একটা দেখাচ্ছি, এই যে টাইটেলটা তোমার শুরুতে লিখতে হবে, রিপোর্ট অন অ্যানুয়াল স্পোর্টস হেল্ড এট রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। ভাই ফ্রি হ্যান্ড রাইটিং তো পারি না। যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো না তারা হচ্ছে মুখস্থ করে ফেলবা। আবার বলতেছি, যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো না তোমাদেরকে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে হবে। আর যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো, ঠিক আছে, যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারো তাদের যে কাজটা করতে হবে সেটা হলো এটা প্রয়োগ করতে হবে, বানে বানে লিখতে হবে। তাহলে যারা পারি না তাহলে ভাই আমরা কি করব? যারা পারি না তাইলে তারা কি করব? তারা ভাই মুখস্থ করতে হবে। কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এমন একটা স্কিল যে কমন না পড়লে তুমি বানে বানে লিখলে আসলে তুমি নাম্বার পাবা। ঠিক আছে? সো আমি যেটা বলছিলাম, প্রথমে কি দিতে হবে? টাইটেল। প্রথম টাইটেল, এরপরে নাম, এবং মানে হচ্ছে ধরো তোমার নাম, তারপর স্টাফ করেসপন্ডেন্ট, এরপরে যে পত্রিকার নাম দিলা, এরপর হচ্ছে তোমার ডেট অ্যান্ড প্লেস দিলা, এরপরে ওপেনিং শুরু করলা। এখন ওপেনিংটা তুমি কীভাবে শুরু করতে পারো? যে আমি এখানে টেকনিক দিয়েছি যে একটি রিপোর্ট বা একটা টেকনিক দিয়ে বা একটা মাত্র ফরম্যাট পড়ে তুমি কি করতে পারো? তুমি সবগুলা এই অনুষ্ঠান সংক্রান্ত লিখতে পারো। বাট আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে ফরম্যাট যত পারো স্কিপ করবা, যারা একবারে ফুল মার্কস পেতে চায়, কারণ টিচাররা ফরম্যাটকে প্রাধান্য দেয় না। তবে ফরম্যাটটা যদি ভালোভাবে, যেমন রিপোর্টের ফরম্যাট তুমি যদি একটু বুঝে লিখতে পারো, টিচার না বুঝলে তোমার ফুল মার্কস দিবে। আর যদি বুঝে যায় তাও তুমি 1-2 নাম্বার হয়তো কম পাবা। তো এখন কথা হলো যে ফরম্যাটটা তাহলে কেন শেখাচ্ছেন ভাইয়া? ফরম্যাটটা শেখাচ্ছি কারণ এখানে ফরম্যাট দিয়ে কাজ হবে। যেমন কিছু কিছু জায়গায় ফরম্যাট দিয়ে কোনো কাজ হবে না। থিম ফরম্যাট দিয়ে কাজ হবে না। তোমাদের যে থিম আসবে ফরম্যাট দিয়ে কোনো কাজ হবে না। যে যতই মানে হোক, কি বলে যেন, অনেকে দেখি যে বলে এই থিম এক ফরম্যাটে তোমার শেষ। না, ওই থিমে কাজ হবে না। কিন্তু রিপোর্ট রাইটিংয়ে তোমার ফরম্যাট কাজে লাগবে, কারণ এখানে তুমি বুঝতেছো যে টাইটেল তুমি কোথায় থেকে লিখবা, প্রশ্ন থেকে লিখবা। এই তোমার টাইটেলের ফরম্যাট তুমি নিজে নিজে সব জায়গায় এক দিবা না, তুমি জানো প্রশ্ন লেখা থাকবে, তুমি সেটা বসায় দিবা। এরপর তুমি স্টাফ করেসপন্ডেন্ট, এখানে তুমি সেম হইলে কোনো সমস্যা নাই, এখানে ডেট সেম বা একই হইলে কোনো সমস্যা নাই। তো এইখানে রিপোর্টটাই তো ফরম্যাট তোমার কাজে লাগবে। তো আসো আমি তোমাদেরকে ওপেনিংটা কিভাবে শুরু করবা, যে ড্যাশ সেলিব্রেটেড অথবা অ্যারেঞ্জড আ কালারফুল অথবা অর্গানাইজড ইজ গ্র্যান্ড ড্যাশ অন উইথ ইট গ্রেট এনথুজিজম অ্যান্ড অনার। সো এখানে দেখো, যেমন আমি বললাম জাহানারা বশির স্কুল অ্যান্ড কলেজ, জাহানারা বশির, এখানে খেয়াল করে দেখো, এটা রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ হবে না, জাহানারা বশির স্কুল অ্যান্ড কলেজ হবে। তো জাহানারা বশির স্কুল অ্যান্ড কলেজ অর্গানাইজ ইটস গ্র্যান্ড অ্যানুয়াল স্পোর্টস ডে অন 27 জানুয়ারি 2023। তো এইখানে তুমি কি করবা? ওই যে স্কুলটার নাম দেওয়া থাকবে, যাবে প্রতিষ্ঠানটার নাম থাকবে, প্রতিষ্ঠান লিখবা, ওই প্রতিষ্ঠান লিখলাম, এখানে প্রতিষ্ঠানের নাম লিখবা। এবার সেলিব্রেটেড অথবা অ্যারেঞ্জড অথবা অর্গানাইজড যে কোনো একটা লিখবা। অনেকে আবার পণ্ডিতি করে 3টা লিখে দিবা, না 3টা লিখে দেওয়া যাবে না, যে কোনো একটা লিখবা। বুঝাইতে পারছি?
বুঝাইতে পারছি? যে কোনো একটা হয় লিখবা সেলিব্রেটেড লিখতে পারো, অথবা অ্যারেঞ্জড কালারফুল, অথবা অর্গানাইজড ইজ গ্র্যান্ড, এইটা। এরপরে তুমি হচ্ছে প্রোগ্রামের নাম লিখবা, যে প্রোগ্রামটা আসবে এই প্রোগ্রামের নাম লিখবা। বুঝছো? প্রথম হচ্ছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান সেলিব্রেট করতে পারে, অ্যারেঞ্জ করতে পারে বা অর্গানাইজ করতে পারে। যেই প্রোগ্রামটা হবে ওই প্রোগ্রামের নাম লিখবা, অ্যান্ড দেন যেই তারিখটা থাকবে এই তারিখটা লিখবা। ঠিক আছে? তারিখ অথবা প্লেস লিখবা। এবার উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড অনার লিখলা, এটা হচ্ছে ওপেনিং। তাহলে তুমি চাইলে যেই কোনো রিপোর্ট মানে প্রোগ্রামের, ধরো এখানে লিখলা জাহানারা বশির স্কুল অ্যান্ড কলেজ, এটা লিখলা। লিখার পরে কি প্রোগ্রাম করছে, ধরো এখানে করছে হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অন 21 ফেব্রুয়ারি, যেহেতু 21 ফেব্রুয়ারিতে হয়, 21 ফেব্রুয়ারি উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড অনার। বুঝছো? এবার দেখো দ্য ইন্টায়ার কলেজ ক্যাম্পাস, যদি কলেজের নাম দাও তাহলে কলেজ দিবা, যদি কলেজ না থাকে তাহলে প্রিমাইজেস দিবা, আঙ্গিনা দিবা, উঠান অথবা প্লে গ্রাউন্ড অথবা অডিটোরিয়াম, যেটাই দাও একটা দিবা। ঠিক আছে? যে কোনো একটা দিবা। এরপরে ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ ব্যানার্স, ফ্ল্যাগস অ্যান্ড কালারফুল ফেস্টুনস। তো এই ফরম্যাট লিখলে তোমাকে কিন্তু নাম্বার কম দিবে না, নাম্বার দিবে। আমি যে ফরম্যাটটা পড়াচ্ছি নাম্বার দিবে, কারণ আমি তোমাদেরকে এক একজন একটা লিখবে, কেউ প্লে গ্রাউন্ড, কেউ প্রিমাইজেস, কেউ অডিটোরিয়াম। যেমন কলেজে অডিটোরিয়ামে প্রোগ্রাম হইতে পারে, অথবা আঙ্গিনায় মাঠেও হইতে পারে, অথবা প্লে গ্রাউন্ডে খেলার মাঠে হইতে পারে, কোনো সমস্যা নেই। বুঝছো? এ ফেস্টিভ মুড প্রিভেলড অল অ্যারাউন্ড দ্য ইনস্টিটিউশন। স্বাভাবিকভাবে এটা তো আর কোনো পানির নিচার প্রোগ্রামটা হবে না, কোনো একটা প্রতিষ্ঠানে হবে। তাহলে তুমি লিখতে পারো এ ফেস্টিভ মুড প্রিভেলড অল অ্যারাউন্ড দ্য ইনস্টিটিউশন। যে কোনো প্রোগ্রামে কি থাকে, একটা ফেস্টিভ মুড থাকে, তাই না? সো এই জিনিসটা আমাদের হতে পারে। বা সমস্যা সংক্রান্ত আসলে কিভাবে লিখবো, আরে বোকা দেখাচ্ছি, তোমাদের দুই টাইপের হয়, আমি দুই টাইপেরই ফরম্যাট দেখাবো। এটা হচ্ছে প্রোগ্রাম রিলেটেড, আর যেটা হলো তোমাদের সমস্যা রিলেটেড সেটা তোমাদের আমরা দেখাবো। সো যাই হোক, তোমাদের এই ক্লাসটা অনেকে দেখবা, অনেকে আমাদের বিভিন্ন কোর্স পাইরেসি করে কিনো, অল্প টাকায় কিনো। সো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মাবুদ, যারা জাস্ট অল্প কিছু টাকার জন্য নিজেকে অসৎ পথে ধাবিত করে। অলরেডি তোমরা জানো যে 27 বছরের একটা ছেলেকে আমরা ধরছি এবং তার নামে আমরা মামলা করতেছিলাম, কিন্তু সে এসে যখন অফিসে এসে ক্ষমা চাইলো, এরপর আমরা কি করলাম, আমরা হচ্ছে তাকে সুযোগটা দিলাম, কারণ ফ্যামিলি অনেক বেশি অবস্থা শুনে আমরা খুব শোচনীয়, এবং আমরা যখন খোঁজ খবর নিলাম দেখলাম আসলেই এটা। সো যারা এই ক্লাসটা অনেকেই টেলিগ্রাম গ্রুপ থেকে হয়তো দেখতেছো, আল্লাহর কাছে তোমাদের কাছে বদ্ধ আসার আর কিছু দিতে পারতেছি না। তোমাদের টাকার প্রবলেম থাকো আমাদেরকে জানাও, যে কোনো প্রবলেম, বাট এরকম অনৈতিক কাজ, অসৎ উপায়ে পড়াশোনা, এটা কি আসলেই ভালো হচ্ছে? সো আমি জানি এই ক্লাসটা তোমরা দেখবা, যে ধরো পাইরেসি করে কোর্সটা কিনেছে, যদি এরকম কিনে থাকো এডুকেশন পেজে নক দিবা যে আমি অমুক জায়গা থেকে ভুলে কিনে ফেলছি, আমারকে দাবি দেওয়াটা মাফ করে দেন, অথবা আমি আপনাদেরকে পেমেন্টটা করে দিচ্ছি। যে কোনো একটা ইস্যু, আমরা তো তোমাদের সাথে কথা বলবো। সো খুব দুঃখের বিষয় যে আমাদের ব্যাচের স্টুডেন্টরা, এই যে তোমাদের মধ্যেই কেউ না কেউ এই পাইরেসিটা করতেছে, এবং যে করছে সে কিন্তু আমাদের এই তোমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। যখন ধরা খেয়েছে তখন সো ধরা খাবে, খুব সহজ, ধরা খাওয়ানো কোনো ব্যাপারই না। আর আমরা প্রথম তোমাদের ক্ষমা করে দিচ্ছি, বা যাদেরকে ধরছি আমরা জাস্ট একটার জন্য তাদেরকে হচ্ছে সতর্কবার্তা দিয়েছি। কিন্তু তোমার স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে তোমার ফ্যামিলি লাইফ, কারণ এটা আইন আছে, পাইরেসি করার বিরুদ্ধে একবার আইন আছে, মামলা মোকদ্দমা আছে, শাস্তি আছে। আমি তোমাদেরকে বলবো, যদি এরকম কিছু দেখো পেজে নক দিয়ে জানাবা, যে এটা করতেছে তার বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন নিবা। ডিরেক্ট কি অ্যাকশন নিবা যারা এই জালিয়াতি করে, যারা জালিয়াতি করে কিনেছো। এই ক্লাসটা দেখবা, আমি জানি তোমরা এই ক্লাসটা দেখবা। তোমাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে বিশ্বাস করো আর না করো, এই চুরিবিদ্যা এটা আসলেই তোমার জন্য
ভালো কিছু বয়ে আনবে না। ওকে, সো এইখান থেকে তোমাদের সবার একটু সতর্ক হইতে হবে। যদি ধরা খাও তাহলে কিন্তু তোমার অনেক বড় শাস্তি, জেল জরিমানা, জেল জরিমানা দুইটাই। সো বলবো যারা অলরেডি কিনেছ তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ, আল্লাহ আছেন উপরে, যদি কিনে থাকো যোগাযোগ করো আমাদের সাথে, কথা বলো। বুঝাইতে পারছি? আর কাউকে যদি এরকম ধরা দিতে পারো তাহলে তো ভালো, নাম্বার টাম্বার সহ কোন নাম্বারে কি। সো যাই হোক, এই জিনিসটা বললাম, তোমরা জানো যে রিসেন্ট গতকাল আমরা ওই ছেলেটাকে ধরে আমরা চাইছিলাম যে আমরা মামলা করে তার বিরুদ্ধে অ্যাকশন নিব, বাট তার পারিবারিক যে সে যখন ভুল বুঝতে পারছে এবং সে তার সকল জিনিসগুলো আমাদের সাথে অকপটে স্বীকার করছে, তখন আমরা এটা করেছি। এখন ব্যাপার হলো যে ভাইয়া আপনারা শাস্তি দিলে তো ভালোই, তো বাকিরা ভয় পাইতো, কিন্তু না, যদি কাউকে শাস্তি না দিয়ে তাকে যদি বোঝানো হয়, অন্যরা যদি এটা না বুঝে যে না এটা আমাদের জন্য সামনে বিপদ আনতে পারে, তাইলে প্রথম ওয়ার্নিংটাই আশা করি বুঝতে পারবে যে কি হতে যাচ্ছে। তো যাই হোক, এটা বললাম আর কি হুট করে, কারণ অনেকেই ভাই পড়াশোনা, অন্য কিছু তো না। তো যাই হোক, আসো, কেউ যদি তোমাদের কাছ থেকে তোমাদের কোর্স বলে বন্ধু আমাকে একটু দাও আমি একটু দেখি, অথবা এটা দাও আমি একটু ইয়েগুলো করি, আবার অনেকে কি করে যে একজন কোর্স কিনে দুইজন দেখে, এটাও একটু কনসার্ন নিও, মনে রাখবা। কারণ আমরা তোমাদের শেখানোর জন্য এখানে করতেছি। আমার প্রচুর ফ্রি ক্লাস আছে, প্রচুর আছে, তুমি দেখো এখান থেকে। বাট এই যে তোমাদের সাথে আমি আমার রিপোর্ট রাইটিং ছোট্ট করে 2-3টা ভিডিও দিছি, কিন্তু ইউটিউবে আছে, কিন্তু এত বিস্তারিত কিন্তু এখানে পড়াই না। একবারে আস্তে ধীরে কী টাইপের প্রশ্ন আসতে পারে, কিভাবে আসবে, কি লিখবে, এই রিপোর্ট রাইটিংয়ে তোমরা দেখবে আমার কোথায় আছে, আমার ইউটিউবে আছে, কিন্তু তো আমি পেইড বেসে খুব ঠান্ডা মাথায় পড়ানোর চেষ্টা করি, এবং এটা তোমার মুখস্থ হয়ে যাবে একটু পরে ইনশাল্লাহ। আমি তোমাদের যেভাবে পড়াবো সেটা মুখস্থ হয়ে যাবে। সো কেউ যদি এরকম করে বা তোমরা যদি এরকম একজন কিনে দুইজন দেখো, এটা কিন্তু আল্লাহ দেখতেছেন। সো অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, সো তোমরা এটা একটু বোঝার চেষ্টা করবা। দেখো তোমরা যারা অফলাইনে প্রাইভেট পড়ো, 12 মাস প্রাইভেট পড়ো, 12 মাস না 2 বছর, 24 মাস প্রাইভেট পড়ো, আমি এটা বলতে পারি যে ইনশাল্লাহ তোমাদেরকে যা শিখাচ্ছি বা যা শিখাবো এটা তুমি 12 মাস পড়েও তুমি শিখবা না। তোমার ওইখানে 20-30-50 হাজার টাকা খরচ হয়ে যায়। অনেকে বাসায় টিচার এনে পড়ো, খরচ হয়ে যায় না ভাইয়া? তা আমরা কি তোমাদের কাছ থেকে অনেক টাকা নিচ্ছি? একটা কোর্স 3 মাস 4 মাস 5 মাস পড়াই, অল্প কিছু টাকা নিয়ে পড়াই। ধরো ইংরেজি সাবজেক্ট আমরা পড়াইতে 700-800 টাকা গড়ে পড়ে অ্যাভারেজে খরচ আছে। তো এগুলো বলার উদ্দেশ্য হলো যে তোমরা এগুলো একটু চিন্তা করবা। সো যারা 2জন বা 1জন 3জন 5জন দেখো, প্লিজ আমাদের সাথে দাবি দেওয়াটা কি করে নিও, আমাদের পেজে মেসেজ দিবা যে আমরা ভুল করে ফেলছি, এখন আমাদের করণীয় কি, ঠিক আছে? এই জিনিসগুলো খুবই ইস্যু। যাক সরি, আমি অনেকক্ষণ কথা বললাম। কখনো তোমাদের ক্লাসে এগুলো বলি নাই কখনো। এটা বললাম যে আসলে তোমাদের মানে জাস্ট তুমি যেই ধর্মেরই হও, প্রতারণা, তুমি আমার সাথে প্রতারণাই করতেছো। তুমি আমাকে না বলে, যেহেতু এটা কি কোর্সটা আমাদের পেইড, তুমি যদি এটাকে অন্যভাবে ইউজ করো তাহলে এটা তো প্রতারণা, তাই না? সো যাই হোক, এটা সব ধর্মেই আসলে আছে। সো সরি আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি। আসো, তো যেটা বুঝাইলাম, দেখো তুমি যখন একটা প্রোগ্রাম রিলেটেড রিপোর্ট লিখবা, প্রথমে তোমার প্রতিষ্ঠান নাম লিখতে হবে। ওই যে প্রতিষ্ঠান আসবে, ধরো প্রশ্নবিতে লেখা থাকলো, তুমি লিখলা। এরপরে সেলিব্রেটেড দিতে পারো, অথবা যে অ্যারেঞ্জ দিতে পারো, অর্গানাইজ দিতে পারো, যেখানে একটা দিবা। এবার কি সেলিব্রেট করছে এটা তুমি দিবা, অ্যান্ড দেন কবে কখন দিয়েছে সেটা দিবা। এরপরে দেখো মুখস্থ করে ফেলো, মানে ওপেনিংটা মুখস্থ করে ফেলো, দেওয়ার পরে দা কলেজ যে কোনো একটা ক্যাম্পাস অথবা যে কোনো প্রাঙ্গণ নিয়ে আসবা, ঠিক আছে? সো এখানে আমরা দিলাম ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ ব্যানার্স, ফ্ল্যাগস অ্যান্ড কালারফুল ফেস্টুনস। এরপর দেখ এ ফেস্টিভ মুড প্রিভেলড অল অ্যারাউন্ড দ্য ইনস্টিটিউশন। এতটুকু জিনিস তুমি যেই কোনো প্রোগ্রাম রিলেটেড আসলে তুমি লিখতে পারবা।
ঠিক আছে? ওই যে অলরেডি একজন কমেন্ট করছে, ভাইয়া অলরেডি 20,000 টাকা খরচ করে ফেলছি অফলাইনে। সো এটুক লিখতে পারবা কিনা আমাকে বলো, এটুক সবার হয়েছে কিনা? আসো মুখস্থ করে ফেলি, মুখস্থ করে ফেলি। প্রতিষ্ঠান, অ্যারেঞ্জ, অর্গানাইজ, সেলিব্রেটেড, যেটা তো দিলাম। এরপর প্রোগ্রামের নাম, এরপর অন, তারিখ, এরপর কোথায় হয়েছে, উইথ গ্রেট এনথুজিজম অ্যান্ড অনার। এবার কোথায় হয়েছে? দ্য কলেজ ক্যাম্পাস অথবা প্রিমাইজেস প্লেগ্রাউন্ড ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ ব্যানার্স, ফ্ল্যাগস, কালারফুল ফেস্টুনস, আ ফেস্টিভ মুড প্রিভেলড অল অ্যারাউন্ড দিস ইনস্টিটিউশন। এই ওপেনিংটা সবার মুখস্থ হয়েছে কিনা? সবাই 39 বার পড়বা, এই পিডিএফটা পাওয়ার পরে 39 বার পড়বা। 39 বার পড়তে গিয়ে যদি দেখো যে 10 বারের সময় মুখস্থ হয়ে গেছে, আর পড়বা না, রাগ করে রাইখা দিবা। শুট, ভাইয়া বলছে 39 বার পড়তে, আমি তো 10 বারে আমার মাথার ভিতরে গেঁথে গেছে, দূর, রাগ করে আর পড়বা না। এটা সমস্যা নেই, এটা দাবি দেওয়া থাকবে না। আমি বললাম 39 বার, কিন্তু তোমার যদি 11 বার হয়ে যায়, তোমার আর পড়ার দরকার নেই। ওই মহসিন ভাই বলছে 39 বার পড়তে হবে, এটা পড়ার দরকার নেই। এবার আসো, দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট, এবার তুমি এটার ডিটেলস আলোচনা করবা। কখন শুরু হয়েছে? স্টার্টেড অ্যাট উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, অথবা গীতা, হোলি কোরআনের সাথে গীতাও লিখতে পারো, হ্যাঁ, ফলোড বাই দ্য ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত দিতে পারো। এবার দ্য ড্যাশ ডেলিভার দ্য ওয়েলকাম স্পিচ, যে কোনো একজন অতিথিকে বলবা যে স্বাগত বক্তব্য দিয়েছে, যে কোনো একজন ব্যক্তির নাম বসায় দেবা যে বেটা কি স্বাগত বক্তব্য দিয়েছে। এরপর বলেছে দ্য ড্যাশ অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট, ধরো কেউ একজন চিফ গেস্ট হিসেবে আসছে, তাহলে তোমরা তো জানো তোমাদের কলেজে, স্কুলে প্রোগ্রাম হয়েছে না ভাই, প্রধান অতিথি তো থাকে একজন, তাই না? যে কোনো একটা প্রোগ্রামে ভাই গ্রামার ঠিক রাখতে পারি না, আরে বেটা এগুলো মুখস্থ করে লিখে দিয়ে আসবি, তোর গ্রামার ঠিক করার দরকার নেই। সো এইখানে যে জিনিসটা অ্যাটেন্ড ইভেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট, এইবার চিফ গেস্টের নাম লিখলে, এবার এমন আদার গেস্ট, আরো কিছু চিফ গেস্টের বাইরেও তো কিছু বিশেষ অতিথি থাকে, তাই না? তো বিশেষ অতিথির নাম দেখো, তোমরা কিন্তু এগুলো দেখে আসছো, দিলাম। এরপরে দেখো এমন আদার গেস্ট, এবার বলছে ভ্যারিয়াস ইভেন্টস সাসেস, বিভিন্ন খেলাধুলা হয় না, যে কোনো একটা প্রোগ্রামে দুই একটা ইভেন্ট হয় না, যেমন খুশি তেমন সাজো, হয় কি না বলো? দৌড় প্রতিযোগিতা হয় কি না? এবার বিস্কুট খেলা খেলছিলাম ছোটবেলায়, বিস্কুট খেলা, বিভিন্ন ধরনের খেলা হয় কি না? তো এরকম দুই একটা খেলার নাম তুমি লিখে দিবা, বা ইভেন্টের নাম তুমি লিখে দিবা। এর মধ্যে ওয়ার প্রেজেন্টেড বাই দি স্টুডেন্টস, এবার আফটার দ্য পারফরমেন্স দ্য চিফ গেস্ট প্রেজড স্টুডেন্ট ফর দেয়ার হার্টফেল্ট প্রেজেন্টেশন, তো এগুলোর পরে চিফ গেস্ট তার কথাগুলো বললো, এবং হি হ্যান্ডেড ওভার রিমাইন্ডার, তিনি কি করলো? হ্যান্ড ওভার দিল। যারা পুরস্কার পাইছে, স্বাভাবিকভাবে দেখবো পুরস্কার বিতরণী থাকে, এবং পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি, বিশেষ অতিথিরা পুরস্কার দিয়ে থাকে, এবং তারা হচ্ছে দ্য ইয়াং জেনারেশন টু ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট। দেখবা যেই অতিথি আসে, যারা আছো তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের উপরে ডিপেন্ড করছে এই দেশের অনেক 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 কাজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেদেরকে এমনভাবে যোগ্য করে তোলো যাতে করে তোমার পরিবার, সমাজ তথা দেশ উপকৃত হয়। বলেন এগুলা যে বলছে যে টু ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম এ ড্যাশ, যেখানে ইন্ডের শেষ দিকে একটা ধরো কিছু একটা হইলো, গান বা কিছু হইলো, এবার দ্য সেরেমনি এন্ডেড উইথ ড্যাশ কালারফুল ইভেন্টস বা অন্য কিছু দিবা। তো আমি এটা যদি দেখি, ধরো এটা আসলো অ্যানুয়াল স্পোর্টস হেল্ড অ্যাট জাহানারা বশির স্কুল অ্যান্ড কলেজ। সো এই জাহানারা বশির স্কুল অ্যান্ড কলেজ, এটা আমার আব্বার আর আম্মার নাম দিছি, ঠিক আছে? আমি জানি না কখনো বড় প্রতিষ্ঠান হবে কিনা। সো সো আব্বার আম্মার নাম দিয়ে দিছি, জাহানারা বশির স্কুল অ্যান্ড কলেজ অর্গানাইজড। দেখো আমি অর্গানাইজ দিলাম, অথবা তুমি সেলিব্রেটেড দিতে পারো, অথবা তুমি হচ্ছে অ্যারেঞ্জ দিতে পারো, ঠিক আছে? এবার অ্যানুয়ালি, এই যে এখানে দেখো, এই যে টপিক, প্রথম দিলা প্রতিষ্ঠান, মাঝখান দিলা টপিক, এরপর দিলা ডেট, কোথায়? অ্যাট দ্য প্লে গ্রাউন্ড। দ্য ইন্টার গ্রাউন্ড ওয়াজ ডেকোরেটেড, এখন প্লে গ্রাউন্ড মানে তুমি ইন্টার গ্রাউন্ড লিখলা, এখানে তোমার প্রিমাইজেস লেখা তো নাই, গ্রাউন্ড আছে তাহলে গ্রাউন্ড লিখলাম। সেলিব্রেট, যে দেখো ফ্ল্যাগস, বেলুনস অ্যান্ড ব্যানার্স, হ্যাঁ, ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার অফ সেলিব্রেশন এনার্জি, অথবা তুমি এই এনার্জি না দিয়ে তুমি এখানে ডেকোরেটেড ব্যানার্স, ফ্ল্যাগস, কালারফুল ফেস্টুনস, এরপর লিখতে পারো এ ফেস্টিভ মুড প্রিভেলড অল অ্যারাউন্ড দ্য ইনস্টিটিউশন। হয়ে গেল, ওপেনিং হয়ে গেল। ভাই টেস্ট পরীক্ষার মাঝে এত ক্লাস দিয়েন না, দাও ভাই তোমরা টেস্ট পরীক্ষা দাও, সবার তো টেস্ট পরীক্ষা নাই, 27 তো বা 26 অনেক স্কুলে কলেজে হয়ে গেছে টেস্ট। এরপর দেখো
প্রোগ্রাম স্টার্ট হয়েছে এতটায়, এবার শুরু হয়েছে হলিকরণের মাধ্যমে, প্রিন্সিপাল ডেলিভার করছে ওয়েলকাম স্পিচ, স্বাভাবিকভাবে যারা প্রিন্সিপাল অধ্যক্ষ ওরা স্বাগত বক্তব্য দেয় সভাপতি হিসেবে। তারপর হচ্ছে কে ধরো ইউএনও আসলো, ইউএনও উপজেলা নির্বাহী অফিসার হচ্ছে ওই প্রোগ্রামের চিফ গেস্ট, এবং আদার যেমন গার্ডিয়ানস, লোকাল এলিটস এবং যে ফর্মার স্টুডেন্ট সাবেক শিক্ষার্থীরাও ছিল। ভেরিয়াস স্পোর্টস ইভেন্ট সাচ এজ এই যে 100 মিটার দৌড় প্রতিযোগিতা, রিলে রেস, হাই জাম্প, লং জাম্প, ঠিক আছে, টাগ অফ ওয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে টু প্লেস বোথ বয়েজ অ্যান্ড ক্লাস ফ্রম ডিফারেন্ট ক্লাস পার্টিসিপেটেড ইন দ্য ইভেন্টস। ওই যে ইভেন্টসের নামগুলো তুমি লিখবা, ঠিক আছে। এরপরে দেখো উইনার্স অ্যাপ্রিসিয়েট ডিসিপ্লিন অ্যান্ড পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস। এরপরে বলছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এডুকেশন অ্যালং উইথ দ্য একাডেমিক স্টাডিজ। তো দুই একটা লাইন তুমি চাইলে একটু লিখে দিলে ফুল মার্কস, যেমন এটা লিখলে তুমি ফুল মার্কস পাবো, ঠিক আছে, কারণ তুমি এখানে দুই একটা লাইন অ্যাড করছো, কিন্তু ওই ফরম্যাটের বাইরে দুই একটা লাইন অ্যাড করছো। আর যদি তুমি ফরম্যাট ডিরেক্ট লেখো তাও তুমি নাম্বার পাবা, ভালো নাম্বার পাবা। তো অ্যানুয়াল স্পোর্টস আসলে তুমি এভাবে লিখবা। এবার তো কালচারাল প্রোগ্রাম যদি হয় তাহলে সেম, ধরো ব্লুবেল স্কুল অ্যান্ড কলেজ, তারপর হচ্ছে টপিকের নাম লিখবা, তারপর হচ্ছে তারিখ লিখবা, তারপর দেখো একই জিনিস ফেস্টিভ মুড এবং দ্য স্টুডেন্ট অ্যান্ড গেস্ট। এবার শুরু হয়েছে কখন, তারপর হচ্ছে কে ওয়েলকাম করছে, কি কি ছিল, কালচারাল সং ছিল, ড্যান্স ছিল, রিসাইটেশন ছিল, এগুলো ছিল, ঠিক আছে। সো এইভাবে তুমি জাস্ট প্রোগ্রাম রিলেটেড যেগুলো আছে এইগুলো এই ফরম্যাটে লিখবা। এখন বলো সহজ মনে হয়েছে কিনা, বলো এই ফরম্যাটটা তোমাদের কাছে সহজ মনে হয়েছে কিনা। ওকে, আচ্ছা। সো এইবার আসো ভাই আপুরা, আমরা এখন দেখব সমস্যা রিলেটেড যেগুলো আছে, সমস্যা রিলেটেড যেগুলো আছে, সমস্যা রিলেটেড অনেকগুলা, একটা দিয়ে মোটামুটি সবগুলো লেখা সম্ভব, কারণ আমাদের জীবনটাই বেশি সমস্যা, মানে সমাধান হচ্ছে সমস্যা বেশি আমাদের জীবনে, তাই না? এটা তো সত্য, ঠিক আছে। সো এইখানে খেয়াল করে দেখো যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, কারাপশান, মিসইউজ সোশ্যাল মিডিয়া, চাইল্ড লেবার, আর্লি ম্যারেজ, ডাউরি সিস্টেম, ইপটিজিং, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, ফুড ক্রাইসিস, ফুড শর্টেজ, হ্যাঁ, গার্মেন্ট ওয়ার্সার ফাইট, হ্যাঁ, ড্রাগস, ঠিক আছে, তারপর স্ট্রিট চিলড্রেন প্রবলেম, ইলিগ্যাল মাইগ্রেশন, হিউম্যান ট্রাফিকিং, পাওয়ার, ইলেকট্রিসিটি ক্রাইসিস, অ্যাক্সিডেন্ট, রোড সেফটি, ইন্টারনেট এডিকশন, এগুলো কিন্তু তোমাদের সব আসবে না। জাস্ট আমি দেখালাম যে কোন জিনিসগুলো আসলে তোমাদের এখানে এই রিলেটেড পড়বে, ঠিক আছে। সো এখানে এই প্রবলেম রিলেটেড যখন আসবে তুমিও একটা ফরম্যাট পড়তে পারবা, একটা ফরম্যাট পড়লে তোমার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সো ফরম্যাটটা একটু দেখো। প্রথম কথা হলো যে ড্যাশ, আগে সিস্টেমই একটা টাইটেল দিবা, তারপরে নাম ডেজিগনেশন দিবা, ডেট প্লেস দিবা, ওপেনিং দিবা, ডিটেলস দিবা, কনক্লুশন দিবা, ঠিক আছে। আচ্ছা, আসো খেয়াল করে দেখো যে ড্যাশ ইজ নাও ভেরি ফ্যামিলিয়ার ইস্যু, কোনটা দিবা, সব কিছু ফ্যামিলিয়ার ইস্যু। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ফ্যামিলিয়ার ইস্যু, তারপরে কারাপশন, মিসইউজ সোশ্যাল মিডিয়া, চাইল্ড লেবার, আর্লি ম্যারেজ, ডাউরি সিস্টেম, সব কিন্তু ফ্যামিলিয়ার ইস্যু। এখানে তুমি ফ্যামিলিয়ার ইস্যু বাদ দিয়ে তুমি লিখতে পারো কমন কনসার্ন। তুমি ফ্যামিলিয়ার ইস্যু না লিখে যদি তুমি লেখো কমন ইস্যু অথবা কমন কনসার্ন তাও হবে। অথবা তুমি এখানে বলতে পারো ভেরি ফ্যামিলিয়ার ইস্যু বাদ দিয়ে তুমি হচ্ছে এইখানে যদি বলো যে কনসার্নড ম্যাটার, সেটা হবে। মানে এখানে তুমি এই লাইনটাই তুমি নিজের মতো করে চেঞ্জ করতে পারো। যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারে এরা কিন্তু চাইলে এই লাইনটা একটু চেঞ্জ করে দিতে পারে। তো যাই হোক, আমরা ধরো গরিব স্টুডেন্ট, আমরা এত বেশি চেঞ্জ করতে পারি না। আমরা কি লিখলাম, আমরা লিখলাম টপিকের নামটা, যে টপিকটা আসলো, হ্যাঁ, ইজ নাও ভেরি ফ্যামিলিয়ার ইস্যু ইন আওয়ার কান্ট্রি, শুধু আমাদের দেশে না, অ্যাজ ওয়েল এজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ম্যাক্সিমাম দেশেই কিছু না কিছু প্রবলেম কমন থাকে। এখন তোমার মন চাইলো ভাইয়া, আমার তো মনে হয় না যে চাইল্ড লেবার সব জায়গায় আছে। ভাই চাইল্ড লেবার সব জায়গায় আছে, তারপরে তোমার মন চাইলো যে ভাইয়া আমি শুধু কান্ট্রি লিখবো, ওকে, তুমি কান্ট্রি পর্যন্ত লিখলেই হবে, তোমার অ্যাজ ওয়েল এজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা না লিখলেও চলবে। বুঝছো কি? এবার আসো, ইট হ্যাজ টার্নড ইনটু ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং প্রবলেমস অফ মডার্ন সিভিলাইজেশন। স্বাভাবিকভাবে এটা একটা মডার্ন সিভিলাইজেশনের প্রবলেম, যেই টপিকে যাও এটা কি প্রবলেম হবে, ঠিক আছে। এরপর দেখো, নাওডেজ বর্তমানে ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাসড টপিকস গ্লোবালি।
এবার গ্লোবালির সাথে তুমি কি লিখতে পারো, অ্যান্ড ন্যাশনালি। ন্যাশনালি, গ্লোবালি অ্যান্ড ন্যাশনালি দুইটাই লিখতে পারো, ঠিক আছে। তো এইখানে আমি মনে করি তোমরা এই ফরম্যাটগুলো লিখতে গেলে একটু চেঞ্জ করে লিখো, চেঞ্জ করলে একটা টিচাররা বুঝতে পারে, নাহলে এই ফরম্যাটগুলো মোটামুটি সব টিচারই বুঝে যায়। আর মেইন কথা হইলো যে আমার স্টুডেন্ট যারা আসো, লাল সালাম তোমাদের প্রতি। আমার বিশ্বাস তোমরা কেউ ফরম্যাট লিখবা না, তোমরা নিজেরা পড়বা। আমি যে সাজেশন দিব 12টা 13টা 10টা যতগুলোই হোক, ওগুলো তুমি পড়ে যাইবা। এটা আমার স্টুডেন্টরা আমি বিশ্বাস করি ফরম্যাট তারা লিখবে না। যদি তোমার কমন না আসে তখন তুমি কি, ধর তুমি পড়ে গেছো, পড়াশোনা করে গেছো, এরপরে কমন আসে নাই, তাহলে তুমি এটা ফরম্যাট লিখতে পারো। বাট আমি মনে করি যে আমার স্টুডেন্ট যারা আসো এরা ফরম্যাট লিখবা না। তাহলে ভাই এত ওয়াজ করতেছেন কেন, আপনি পড়াচ্ছেন কেন? আমি পড়াচ্ছি বিপদের বন্ধু হিসেবে। আর এবার রাইটিং পার্ট কি পড়ানোর বিষয়? আমি জাস্ট তোমাদেরকে একটু ধরে দিচ্ছি যে যখন কমন পড়বে না তখন তুমি চাইলে এগুলো লিখবা, বুঝছো? সো এবার দ্য ইম্প্যাক্ট অফ ড্যাশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটার ইম্প্যাক্ট হচ্ছে, এটা বাড়তেছে। হুইচ ইজ সিরিয়াসলি ডিস্টার্বিং আওয়ার ডেইলি লাইফ, হ্যাঁ এটা আমাদের দৈনন্দিন জীবনে কি করছে, অনেক বেশি প্রভাব ফেলছে। ইনফ্যাক্ট বস্তুত ড্যাশ ইজ রেসপন্সিবল ক্রিয়েটিং ভেরিয়াস আদার প্রবলেমস, এবং ধরো যেই কোনো ওই টপিকটার নাম লিখবা, এরপর ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েটিং ভেরিয়াস আদার প্রবলেমস সাচ এস ফ্লাডস, ড্রটস, এক্সট্রিম ওয়েদার। এইখানে আইসা তোমার একটু চেঞ্জ করতে হবে। এই সাসেসের পরে সব জায়গায় তোমার কি লেখা যাবে না, এটা ডট 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 ডট। এখন তেমন কারাপশন তার বন্যা করে না। সো আমি জাস্ট একটা দিলাম, এনভায়রনমেন্ট এরেশন অথবা ট্রি অথবা ডিফরেস্টেশন, এটার জন্য আমার কি এটা দিচ্ছি। কিন্তু এই যে সাসেস লাগাটা, এই সাসেস জায়গায় আচ্ছা আমি তোমাদের করে দিই, সাসেসের পরে কিন্তু ডট 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 ডট, ঠিক আছে? মানে যেই প্রবলেমটা আসবে ওইখানে তুমি দিবা, সাসেসের পরে কিন্তু ডট ডট হবে। হ্যাঁ এখানে ডট ডট হবে, এখানে ডট ডটটা আসে নাই, এখানে ডট ডট হবে। এবার দেখো এক্সপার্ট রিলিভেস হেমিনেট্রি ইজ দ্য মেইন কজ বিহাইন্ড। এবার দেখো কি কি কজ হইতে পারে, এই কজগুলা লিখবা। আবার বলতেছি, দুই একটা জিনিস তোমার মাথা থেকে লিখতে হবে, ঠিক আছে? দুই একটা জিনিস তোমার মাথা থেকে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ ড্যাশ ইজ এ হিউজ ব্যারিয়ার টু প্রোগ্রেস, ইট নিডস টু বি আইডেন্টিফাইড, ঠিক আছে? দ্য কজেস অফ ড্যাশ অ্যান্ড প্রপার, এগুলো তুমি যে টপিকের নাম লিখে বাকিগুলো তুমি সুন্দরভাবে লিখতে পারবা। ইমিডিয়েট স্টেপ শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট ফ্রম worsening. Public awareness is also essential. It is believed that conscious efforts and cooperation can help minimize its effects. Only through unity and determination can fight this problem. Hopefully it will be managed or reduced in the coming days. So এইখানে তুমি যদি নিজে 2-4 লাইন না লিখতে পারো তাহলে ভালো নাম্বার পাবা না। বাট যখন বিপদের বন্ধু, তুমি কিছু পারতেছো না, তখন এটা তুমি লিখে আসবা। বুঝাইতে পারছি আমি ভাইয়াপুর? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি যে কখন এই জিনিসগুলো লিখবা? ধরো হচ্ছে আমি তোমাকে এখানে এইটারই, ঠিক আছে ভাই, ফরম্যাট লিখলে কি ফুল মার্কস পাবো? না ভাইয়া, ফরম্যাট তুমি হুবহু তুলে দিলে ফুল মার্কস পাবা না। কিন্তু যদি তুমি একটু চেঞ্জ করে লিখতো, দুই একটা লাইন নিজের মতো করে লিখো, যেমন ধরো প্রাইস হাইক, রিপোর্ট অন প্রাইস হাইক, তাহলে তুমি নাম এবং ডেজিগনেশন লিখলা, এরপরে ডেট লিখলা, ঠিক আছে, প্লেস লিখলা, এরপর তুমি কি দিলা, ইন্ট্রো দিলা। দ্য প্রাইসিং ইজ নাও ভেরি ফ্যামিলিয়ার ইস্যু ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল এজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইট হ্যাজ টার্ন ইন্টু ওয়ান অফ দ্য প্রেসিং প্রবলেমস মডার্ন সিভিলাইজেশন। নাও ইট ইজ প্রাইসিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাসড টপিক্স গ্লোবালি অর ন্যাশনালি। তো এটা তুমি দিলা, এটা কি তুমি দিলা। খেয়াল করে দেখো ভাই আপুর, আমি আবার বলতেছি, মনোযোগ দাও। ঠিক আছে, মনোযোগ দাও। সো এইখানে ওপেনিংটা দিলে দেখি, ইম্প্যাক্ট অফ প্রাইস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, হুইচ ইজ সিরিয়াসলি ডিস্টার্বিং আওয়ার ডেইলি লাইফ। ইনফ্যাক্ট প্রাইস হাইক ইজ রেসপন্সিবল ক্রিয়েটিং ভেরিয়াস আদার প্রবলেম, যেমন পোভার্টি। এই যে সাসেস, এই সাসেসের পরে তুমি 2-4টা ওয়ার্ড নিজের মতো করে লিখতে হবে। সাসেসের পরে তুমি যদি দুইটাও হয়, যদি তুমি দুইটা ওয়ার্ডও হয়, তুমি দুইটা নিজের মাথা থেকে লিখবা। এখন ধরো তুমি প্রাইস হাইক আইছে, তুমি বন্যা লিখে দিলা, হবে না। কিন্তু এই সাসেসে পরিবর্তন করতে হবে, তাহলে তুমি ভালো নাম্বার পাবা। বুঝাইতে পারছি?
ভাই আমাদের পরে কি টেস্ট পেপার কোনো একটা কোর্স আসবে? হ্যাঁ, তোমাদের বলে রাখি এডুকেশন থেকে তোমাদের টেস্ট পেপার সলভের উপরে, এই যে তোমাদের যে টেস্ট পরীক্ষা হচ্ছে, এই টেস্ট পরীক্ষা সলভের উপরে টেস্ট পেপার সলভিং একটা কোর্স আসতে পারবে সামনে। সো ওই কোর্স তোমাদের এখনও পরীক্ষা শেষ হয় না, এটা আস্তে আস্তে মার্চে হয়তো শুরু হবে ক্লাস, কারণ টেস্ট পরীক্ষা সবার হয় নাই, তাই না? তোমাদের কি কলেজে সবার ইয়ে হয়? ঠিক আছে, তো খেয়াল করে দেখো যে টেস্ট পেপার সলভিংয়ের আমরা কোর্স সাজাচ্ছি, যাতে করে এটা কেউ খুব কম প্রতিষ্ঠান টেস্ট পেপার সলভের কোর্স দেয়। সো আমরা একবারে যারা সায়েন্সে আছো, বিজ্ঞানের শিক্ষার্থী আছো, যারা কমার্সের আছো, যারা আর্টসের আছো, সবার জন্য এডুকেশনের পক্ষ থেকে কমার্সের এবং হচ্ছে মানবিকের যারা আছো, আমরা প্রত্যেকটা গ্রুপেরই টেস্ট পেপার সলভের একটা কোর্স আনতেছি, যাতে করে তোমাদের শেষ মুহূর্তে টেস্ট পেপার সলভটা হয় ভালোভাবে। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করো না, এর আগে তোমরা ক্লাস করো। আমরা ফেব্রুয়ারিতে অনেক প্রেশার দিব তোমাদেরকে, অনেক ইয়ে করবো যে তোমরা পড়াশোনাটা ভালো করে করো। দেখো অনেক করছো, টেস্টের পরে কিন্তু সিরিয়াস মুডে যাইতে হবে। ফাঁকিবাজি বহু করছো, অনেক ফাঁকিবাজি করছো, এখন এটা ইয়ে নাই। তো যাই হোক, যেটা বলছিলাম, যেহেতু টেস্ট পেপারের বিষয়টা বলতেছে, টেস্ট পেপারটা আমরা ইয়ে করব, আনবো, আমরা সব গুছাচ্ছি। ভাইয়া প্রি অ্যাডমিশন, হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে প্রি অ্যাডমিশন কোর্সে যারা ভর্তি হয়েছে, আমরা ক্লাস শুরু করে দিব নেক্সট মান্থ থেকেই। প্রি অ্যাডমিশনে আমরা তোমাদের বাইরে থেকে পড়াবো না। হ্যাঁ, প্রি অ্যাডমিশনে জাস্ট এইচএসসি প্লাস অ্যাডমিশন, যেগুলো তোমাদের এইচএসসির সাথে মিল আছে, যেই টপিকগুলো এইচএসসির সাথে মিল আছে, যেমন ইংরেজিতে রাইট ফর্ম ভাব থেকে তোমাদের অ্যাডমিশনে কোয়েশ্চেন আসবেই, তাইলে যেগুলো তোমাদের মিল আছে সেগুলো আমরা পড়াবো। আর্টিকেল থেকে তোমাদের অ্যাডমিশনে আসে। সো ওই প্রি অ্যাডমিশন কোর্সটা যারা ভর্তি হয়েছে তোমাদেরকে আলাদা বেশি চাপ দিব না। অনেকে যেমন তোমাদের মধ্যে মেবি আশিক নামের একটা ছেলে আছে, ও বলছে ভাইয়া এইচএসসির পড়বো নাকি অ্যাডমিশনের পড়া পড়বো, তাইলে তো আমার মানে অনেক বাড়তি পড়া পড়তে হবে। না, তোমাদের যেই টপিকগুলো অ্যাডমিশনে আসে ওই টপিকগুলোই পড়ানো হবে। ঠিক আছে, এটা প্রেশার নেওয়ার কিছু নেই। ভাই আমাদের তো ফেব্রুয়ারিতে টেস্ট এক্সাম। হ্যাঁ, আমাদের টেস্ট পেপার সলভটা হবে পরে, মার্চের দিকে, তোমাদের সবার পরীক্ষা শেষ হলে। ওকে, তো যেটা বলছিলাম, যাই হোক, সরি, তোমাদের কমেন্ট দেখতে গেলে এগুলো উত্তর দিতে হয়। তো দেখো এই যে প্রাইস হাইকের কারণে কি হচ্ছে, এই যে সাকসেসের পরে পভার্টি, ম্যালনিউট্রিশন, সোশ্যাল আনসেট, এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে। Experts believe that corruption, middlemen, and global inflation are the main causes behind price hike, and the situation is getting beyond control. এই জিনিসগুলো তোমরা লিখবা। এখন তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন হইতে পারে যে ভাইয়া প্রি অ্যাডমিশন কি 27 করতে পারবে? হ্যাঁ 27 করতে পারে, 26 এবং 27 সবাই করতে পারবা। তাহলে তুমি ইউনিভার্সিটি, যেমন আজকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার রেজাল্ট দিছে, কত ভালো ভালো স্টুডেন্ট, তোমরা খোঁজ খবর নিয়ে দেখো, তোমাদের কলেজের ফার্স্ট বয় চান্স পায় না ঢাকা ইউনিভার্সিটিতে, ফেল করছে, চান্স তো দূর কথা, ফেল করছে। তো যাই হোক, এগুলো আগে থেকে, এখন অনেক বেশি কঠিন পরীক্ষা হয়, এগুলো আগে থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, সো এই যে সাকসেসের পরে কি লিখতে হবে, এটা যারা লিখতে পারো না তাদের জন্য আমি দরকার আরেকটা ক্লাস নিব। যদি তোমরা বলো ভাইয়া এরপর আমি পারতেছি না, আমাকে একটু বলে দেন প্রাইস হাইকের সময় সাকসেস কি লিখতে হবে, ডাউরি সিস্টেমের সময় সাকসেস কি লিখতে হবে, ওইটা আমার পড়ায়া দেন, আমি দরকার পড়ায়া দিব, কোনো সমস্যা নেই। কিন্তু রিপোর্ট রাইটিংয়ে তোর ফুল মার্কস পাইতে হবে। আমি আজকে ফরম্যাট পড়াচ্ছি, দরকার আরেকটা ক্লাস নিব যে প্রাইস হাইক আসলে এই সাকসেসের জায়গায় কি লিখব, ডাউরি সিস্টেম আসলে আমি কি লিখব, কারাপশন আসলে আমি এখানে কি লিখব, এটা নিয়ে দরকার আমি একটা ক্লাস নিয়ে তোদের মুখস্থ করাই দিব, কোনো সমস্যা নেই। কিন্তু তোদের পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম সেটা হলো এই যে প্রাইস হাইকের জন্য কি সিচুয়েশন হচ্ছে যে হিউজ ব্যারিয়ার প্রগ্রেস। এখানে দেখো কিছু, ইট নিডস টু বি আইডেন্টিফাইড দ্য কজেস অফ প্রাইস হাইক, কিছু জিনিস কমন ফরম্যাটের মধ্যেই লিখবা, মানে এখানে 90% হচ্ছে তোমার ওই ফরম্যাটটা লিখবা, কিন্তু 10% তুমি ঘুরে দিলে ফুল মার্কস পাবা। আবার বলতেছি, তুমি যদি 90% ফরম্যাট ইউজ করো আর 10% তুমি নিজের মাথা থেকে লিখো, তুমি ফুল মার্কস পাবা ভাই। ফুল মার্কস না পাইলেও তুমি 1 নাম্বার বা 2 নাম্বার মানে 80% মার্ক পেয়ে যাবে। বুঝাইতে পারছি? এই জিনিসগুলো অনেকে বুঝো না, অনেকে বুঝো যে ফরম্যাট পড়লে নাম্বার দেয় না। আরে ভাই নাম্বার দিবে,
তোমাকে জাস্ট হচ্ছে তোমার মাথা থেকে 10% লিখতে হবে। বা ডাউরি সিস্টেম কি? ডাউরি সিস্টেম হচ্ছে যৌতুক প্রথা, বাংলা এটাকে বলে যৌতুক প্রথা। হ্যাঁ রে ভন্ডের দল। সো যেটা বলছিলাম, সো এখানে এই জিনিসগুলো লিখলাম। তাইলে আমার যে জিনিসটা তোমাদের কাছে বলতে চাই আমি যেটা, সেটা হলো এই দেখো এগুলো সব এই যে ইট ইজ বিলিভ দ্যাট, এগুলো কিন্তু এই যে তোমাদের ফরম্যাট থেকেই লেখা। যেমন দেখো ইট ইজ বিলিভ দ্যাট, হ্যাঁ ইট ইজ বিলিভ দ্যাট কশনস এফোর্টস অ্যান্ড কোঅপারেশন ক্যান হেল্প মিনিমাইজ ইটস ইফেক্টস, এগুলো তুমি লিখবা। সো এই ফরম্যাট লিখে তোমরা পড়তে পারো যে কোনো বই থেকে, বা আমার যে শিউরে প্লাস বই এখানে আছে। ও আচ্ছা, শিউরে প্লাস বই অলরেডি প্রেসে আছে, তোমরা শনিবার থেকে তোমাদের কুরিয়ার করা হবে। সরি অনেক দিন তোমরা অপেক্ষা করছো, বই পেয়ে যাবা। যারা বই পাওয়া আমাদের অলরেডি অর্ডার শেষ তোমাদের, তোমরা হচ্ছে বই পেয়ে যাবা, শনিবারে আমাদের হাতে আসবে, আমরা শনিবারে কুরিয়ার করে দিব, ঠিক আছে? সো এইখানে হচ্ছে আমাদের মেন বিষয়। এখন তোমাদের যাদের প্রাইস হাই, অথবা তুমি হচ্ছে ডাউরি সিস্টেম, ধরো এখানে আর্লি ম্যারেজ আসলে কী কী সাসেজে বসাবা, আর্লি ম্যারেজ করলে কী কী ইম্প্যাক্ট হয় এটা যারা জানো না, অথবা ইপটিজিংয়ের কারণে কী কী সাজেস লিখবা, এগুলোর জন্য দরকার হয় আমি তোমাদেরকে আলাদাভাবে দিব, যদি তোমরা বলো। আর যদি বলো না ভাই আমরা সাজেস নিজেরা পড়ে ফেলবো, হ্যাঁ নিজেরা যদি পড়ে ফেলতে পারো তাহলে তার সমস্যা নাই। বুঝাইতে পারছি? ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, সো আশা করি তোমরা রিপোর্ট রাইটিংয়ের যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা নিজেরা পড়ে ফেলবা, সাথে নিজেদের যে কোনো বই থেকে এগুলা পড়ে শেষ করে ফেলবা। রিপোর্ট রাইটিং ভাই খুব ইজি একটা টপিক, এইটা থেকে নাম্বার তোলা খুবই ইজি। জাস্ট তোমাকে কি করতে হবে, তোমাকে পড়তে হবে। অনেকে আজকে ক্লাস নিছি, এই ক্লাসের মধ্যে শেষ, ও মসিম ভাই তো আমাকে একটু পড়াইয়া দিছে, প্রোগ্রাম আসলে এইভাবে এইভাবে লিখবো, ঠিক আছে, আর ইয়া আসলে এইভাবে এইভাবে লিখবো, কিন্তু এরপর আর তুমি পড়তেছো না, ঠিক আছে? এরপর পড়তেছো, তাহলে আলটিমেটলি কি? জিরো, রেজাল্ট জিরো। বুঝতে পারছি? ওকে, আচ্ছা এবার যেহেতু তোমাদের পরীক্ষা চলতেছে, আমরা ক্লাস একটু কমায় দিচ্ছি, বাট ফেব্রুয়ারিতে অনেক ক্লাস হবে, ঠিক আছে? তোমাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে এগুলো আমরা দেখে দিব না ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ভাইয়া, তোমাদের প্রোনাউন রেফারেন্সের কি প্র্যাকটিস ক্লাস দিব আরও? যদি বলো তাহলে নেক্সট ক্লাসে প্রোনাউন রেফারেন্সের প্র্যাকটিস ক্লাস দিব। যদি লাগে আমাকে বলো, আমি দিব, কারণ প্র্যাকটিস ইম্পর্টেন্ট। রুল পড়লে হবে না, কোন কোন জায়গা তোমাদের, যেমন আজকেও আমি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভের ভিডিও দিছি। দেখো বোর্ড কোশ্চেন আমি এক ভিডিওতে সকল 25 সালের বোর্ড আমি এখন ভিডিও দিচ্ছি, এগুলো তোমরা করে ফেলো, কারণ এগুলো যদি আমি ক্লাস নিতে যাই তোমাদের ক্লাস সংখ্যা অনেক বেড়ে যাবে, অনেক। তখন বললো যে ভাই এত ক্লাস দিয়ে কী করবো, তোমরা ইউটিউব থেকে যে কোনো সময় করে ফেলবা, ঠিক আছে? কিন্তু আমি মেইন টপিকগুলো ইনশাল্লাহ তোমাদের একবারে গুছিয়ে দিব। আর এটা মনে রাখো, তোমাদেরকে ছেড়ে যাব না, ছেড়ে দিব না, তোমাদের পরীক্ষা পর্যন্ত, বোর্ড পরীক্ষা পর্যন্ত আমাকে পাশে পাবা ইনশাল্লাহ। বুঝাতে পারছি? ওকে, ঠিক আছে, পরীক্ষাগুলো দাও কালকে। মনোবিজ্ঞান কি সমাজবিজ্ঞান পরীক্ষা। ওকে, সবাই তাহলে ভালোভাবে পরীক্ষা দাও, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।